আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জেআইবি পরীক্ষা প্রস্তুতির জন্য মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম এমএফএস সাবজেক্টের মডিউল 3 ফাইন্যান্সিয়াল সিস্টেম এই সাবজেক্টের গতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম 9 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা দেখেছিলাম এনবিএফআই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কেন আর্থিক মধ্যস্থতাকারী হিসাবে অভিহিত করা হয়। আচ্ছা, তো এটা 9 নম্বর প্রশ্ন হচ্ছে এটি ছিল। তো 10 নম্বর প্রশ্নটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে বিএফআই ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং এনবিএফআই এর মধ্যে কোনো পার্থক্য আছে কি? মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, এগুলো আমাদের এইভাবেও থাকতে পারে, বিএফআই অ্যান্ড নন বিএফআই, এনবিএফআই। তো ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলোতে আপনারা কাজ করেন, চাকরি করেন, সেটা হচ্ছে অর্থাৎ ব্যাংক হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। আর নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যারা ব্যাংকের মতো কাজ করতে পারে না আর কি, যারা চেক ইস্যু করতে পারে না, সেগুলো হচ্ছে আমাদের নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। যেমন বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি, বিভিন্ন এনজিও, এই ধরনের প্রতিষ্ঠানগুলো হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। তাহলে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কি? অবশ্যই এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, আমরা যারা ব্যাংকে জব করি তারা ব্যাংক হচ্ছে চেক ইস্যু করতে পারে, আর চেক ইস্যু করতে পারে না, তাই না? এরা পিরিয়ড ইস্যু করতে পারে, আর পিরিয়ড ইস্যু করতে পারে না। এইরকম অনেক পার্থক্য রয়েছে। এটা আমরা একটু দেখবো। এটা হচ্ছে 3 স্টার দেওয়া আছে। তো এইটি বিএফআই ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আর এনবিএফআই, সহজ এই পার্থক্যগুলো একবার দেখলে আপনার হয়ে যাবে আর কি। যে গ্রাহকরা চলতি সঞ্চয় এবং এফডি হিসাব খুলতে পারে। তারপরে সাধারণত এখানে হিসাব খোলার সুযোগ নেই। গ্রাহকদের চেক বই ইস্যু করে, এখানে চেক বই ইস্যু করে না। পে অর্ডার, ডিমান্ড ড্রাফট ইত্যাদি ইস্যু করে, এই ধরনের সুবিধা নেই। ডেবিট কার্ড, এটিএম কার্ড আমরা ইস্যু করে থাকি ব্যাংক, এখানে সাধারণত ইস্যু করে না। সরাসরি শাখা বা এটিএম থেকে নগদ উত্তোলন করা যায়, নগদ উত্তোলনের সুযোগ নেই। এরকম পার্থক্য আমরা অনেক পার্থক্য জানি। আমরা যারা ব্যাংকে জব করি তারা আপনার পাশে যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন হচ্ছে বিভিন্ন হাউস বিল্ডিং যে বিভিন্ন কর্পোরেশন, তার মধ্যে হচ্ছে ন্যাশনাল ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স যেগুলো আছে, ঠিক ওইটার মধ্যে আপনার ব্যাংকের পার্থক্য তুলনা করলে আপনি এটা দেখতে পারবেন। যেমন এখানে প্রতিষ্ঠানের ধরনের ক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে, সোনালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক। এই ব্যাংকগুলো হচ্ছে আমাদের কাছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আর এখানে হচ্ছে আইডিএলসি ফাইন্যান্স, ডেল্টা ব্র্যাক হাউজিং লিমিটেড, লঙ্কা বাংলা ফাইন্যান্স, এগুলো হচ্ছে এনবিএফআই। এই দুটার মধ্যে তুলনা করলে আপনারা অনেক ধরনের পার্থক্য দিতে পারবেন। আচ্ছা, তো তারপরে এই প্রশ্নটা আমরা আগেই দেখেছি, যে কেন ঘাটতি অর্থনৈতিক ইউনিটগুলো অর্থের পরোক্ষ মোডের জন্য পছন্দ করে, অর্থাৎ অর্থের পরোক্ষ মোড পছন্দ করে। পরোক্ষ মোড বলতে কোনগুলো বোঝায়? ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলা, এগুলো হচ্ছে ব্যাংকিং, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো হচ্ছে পছন্দ করে। কেন? অর্থাৎ ঋণ গ্রহীতা কেন ব্যাংক থেকে ঋণ নিতে পছন্দ করে? তারা কোনো সরাসরি প্রত্যক্ষ যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলো থেকে ঋণ নিতে কেন পছন্দ করে না, এইগুলো আমরা আগে আলোচনা করেছি। আর এটা 3 স্টার দেওয়া আছে। বলা আছে, যে কোনো অর্থনৈতিক কারণগুলির জন্য আর্থিক মধ্যস্থতাকারীরা আমানতকারী এবং ঋণ গ্রহীতা উভয়েই ভালো আর্থিক পরিষেবা দিতে সক্ষম হয়েছে এবং যুক্তিসঙ্গত মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে, তা বর্ণনা করুন। যে অর্থনৈতিক কারণগুলির জন্য, তাহলে এখানে এই প্রশ্নগুলি, যে আর্থিক মধ্যস্থতাকারীরা মানে হচ্ছে আমরা, ব্যাংক মূলত যেসব অর্থনৈতিক কারণে আমানতকারী মানে ডিপোজিটর এবং ঋণ গ্রহীতা উভয়কেই
উন্নত আর্থিক সেবা দিতে সক্ষম হয়েছে, উন্নত আর্থিক সেবা দিতে সক্ষম হয়েছে এবং একই সঙ্গে যুক্তিসঙ্গত মুনাফা অর্জন করেছে। একই সঙ্গে তারা যুক্তিসঙ্গত মুনাফা অর্জন করেছে। সেসব অর্থনৈতিক কারণগুলি ব্যাখ্যা করুন। পেয়েছে প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের আর্থিক ঝুঁকি বৈচিত্র্যকরণ, যে কি কারণে আমরা এই সেবাগুলো দিয়ে থাকি এবং উভয়কেই ভালো আর্থিক সেবা দিতে পেরেছি আমরা। ব্যাংক কি কারণে আর্থিক ভালো সেবা দিতে পেরেছে এবং যুক্তিসঙ্গত মুনাফা অর্জন করেছে সেবা দেওয়ার মাধ্যমে। এখানে ঝুঁকি বৈচিত্র্যকরণ, আর্থিক মধ্যস্থতাকারীরা বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তহবিল বহু ঋণ গ্রহীতার মধ্যে বিতরণ করে, ফলে একটি নির্দিষ্ট ঋণ গ্রহীতার ঋণ পরিশোধের ব্যর্থতা অন্য ঋণের উপর প্রভাব ফেলে না। এভাবে তারা ঝুঁকি কমিয়ে দেয় এবং আমানতকারীদের আস্থা বৃদ্ধি করে, যা তাদের কাছে উন্নত আর্থিক সেবা হিসেবে বিবেচিত হয়। আপনি যে কথাই বলেন, যে পয়েন্টে লেখেন, ওই পয়েন্টের শেষে বা প্রথমে যখনই লেখেন আপনি এই প্রশ্নের ভাবটা তুলে ধরতে হবে। দেখুন এখানে ঝুঁকি বৈচিত্র্যকরণ করার কথা লেখা আছে। মানে ঝুঁকি বৈচিত্র্যকরণ বলতে আমরা কি বুঝি? বৈচিত্র্যকরণ থাকলেই আপনি বুঝবেন যে এক জায়গায় আমরা লোন না দিয়ে বিভিন্ন সেক্টরে আমরা লোন দিই, যাতে এক পার্টি ডিফল্টার হইলেও সেই ঝুঁকির প্রভাব যেন অন্য লোনের উপর না পড়ে। আমরা এক জায়গায় কোনো খাতে বিনিয়োগ না করে আমরা কি করি, বিভিন্ন খাতে আমরা বিনিয়োগ করে থাকি, বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকি, যাতে একটা খাত যদি আমাদের ডিফল্ট হয়ে থাকে তাহলে অন্য খাতগুলো আমাদের সেটা সমস্যা হয় না, সেখান থেকে আমরা মুনাফা পুষিয়ে নিতে পারি। ফলে আমাদের কাছে যারা ডিপোজিট করছে তাদের ইয়েটা ফেরত দিতে আমাদের সমস্যা হয় না। একটু ইয়ে করি। আমি একটা অনলাইন ক্লাসে আছি, আমি তো ব্যাক করতেছি, একটা অনলাইন ক্লাসে আছে তো ব্যাক করতেছি। আচ্ছা, তারপরে আছে তথ্য সংগ্রহ বিশ্লেষণ। তথ্য সংগ্রহ বিশ্লেষণ, এই পয়েন্টগুলো যদি আপনারা মনে রাখতে পারেন এবং পয়েন্টের ভিতরে ভাবটা এক দুই লাইনের মধ্যে আপনি এই যে এখানে যে ভাবটা দেওয়া আছে প্রশ্নের ভাবটা উঠাইতে হবে যেভাবেই হোক। লেনদেনের ব্যয় হ্রাস, লেনদেনের ব্যয় হ্রাস, তরলতা সুবিধা বা তারল্য সুবিধা এখানে আমরা দেব। তারল্য সুবিধা, পেশাদার ব্যবস্থাপনা, নিয়ন্ত্রিত ও স্বচ্ছ পরিবেশ, এগুলা বানালে এটা ওইরকম বোঝা বা ইয়ার কোনো কিছু নেই। আপনার এই পয়েন্টগুলোর বদলে আপনি বানিয়েও দিতে পারবেন এখানে, যে কি কারণে আপনি ভালো সেবা দিতে পারতেছেন এবং মুনাফা অর্জন করতে পারতেছেন, এট এ টাইম মুনাফা অর্জন করতে পারতেছেন। পেশাদার ব্যবস্থাপনা, নিয়ন্ত্রিত ও স্বচ্ছ পরিবেশ, সুদের হার ব্যবধান, বিভিন্ন ধরনের আর্থিক সেবার সমন্বয়। আচ্ছা, এই প্রশ্ন থিওরিটিক্যাল। 14 নম্বর প্রশ্ন দেখুন, আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বোঝেন? বোঝানো হবে বিএফআই এবং এনবিএফআই এর মিল এবং অমিল গুলো পার্থক্য আলোচনা করুন। তাহলে আমরা পার্থক্য দেখেছি, এই দুইটার মধ্যে কি করেছি, পার্থক্য দেখেছি আমরা, কিন্তু এই মিল কি কি আছে সেই মিলগুলো কিন্তু আমরা দেখিনি। দুইটা এই প্রশ্নের মধ্যে দিয়েছে মিল কি কি আছে, দুইটার মধ্যে মিল কি কি আছে এবং অমিলগুলো কি কি। অমিলগুলো আমরা দেখেছি, পার্থক্য এর আগে দেখলাম, বিএফআই এবং এনবিএফআই এর মধ্যে মিলগুলো দেখব। আর আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বুঝি, এটা আমরা বুঝতেছি আর্থিক প্রতিষ্ঠান বলতে কি বুঝি, কিন্তু এটা আমরা হয়তো লিখতে গেলে আমাদের কাছে একটু সমস্যা হয় অনেক সময়। তো তাহলে আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে যেখানে আমাদের বিভিন্ন ধরনের, যে ধরনের প্রতিষ্ঠান ঋণ গ্রহীতার মানে আমানতকারীদের কাছ থেকে আমানত সংগ্রহ এবং সেই সংগ্রহিত আমানত বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা বিভিন্ন সেক্টরে ঋণ স্বরূপ প্রদান করে, সেসব প্রতিষ্ঠানকে আমরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করি বা আর্থিক প্রতিষ্ঠান বলে। তো এই আর্থিক প্রতিষ্ঠানে বলা আছে যে আর্থিক প্রতিষ্ঠান, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর্থিক প্রতিষ্ঠান বলতে এমন সংস্থা বা প্রতিষ্ঠানকে বোঝায় যা অর্থ বা আর্থিক সেবা সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করে থাকে। তাহলে এটা একটা অনেক বড়, এটার মধ্যে অনেক বড় ধরনের কথা রয়েছে, তাই না? এই যে এইটুকুর মধ্যে অর্থ, অর্থ ও আর্থিক সেবা সম্পর্কিত কার্যক্রম, মানে এর মধ্যে অনেক ধরনের কার্যক্রম লুকায়িত আছে। তাহলে যে প্রতিষ্ঠান
কি করে অর্থ এবং আর্থিক সেবা সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করে, সেটা হচ্ছে আমাদের আর্থিক প্রতিষ্ঠান। আচ্ছা, এই অধ্যায়ে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন থাকবে, সহজ সহজ প্রশ্ন, কিন্তু এটা আমাদের পয়েন্টগুলো মনে রাখাই কিন্তু কঠিন হয়ে যাবে। আচ্ছা, এই প্রশ্ন আমরা অনেকবার দেখেছি, আর্থিক মুদ্রা এবং অর্থ প্রদান ব্যবস্থার মধ্যে সম্পর্ক কি। তাহলে আর্থিক ব্যবস্থা যেটা আমরা দেখেছি, সারা দেশ ব্যাপী আমাদের অর্থ যে আদান প্রদান হয়, এই অর্থ আদান প্রদান যে ব্যবস্থা সিস্টেম, এটাকে আর্থিক সিস্টেম বলে। মুদ্রা ব্যবস্থা আমাদের দেশীয় যে মুদ্রা ইস্যু, সরবরাহ এবং এর ব্যবহার করার যে বিভিন্ন নিয়ম নীতি রুলস বাংলাদেশ ব্যাংক চালু করে, সেটা হচ্ছে মুদ্রা ব্যবস্থা। আর অর্থ প্রদান ব্যবস্থা হচ্ছে এক তহবিল থেকে অন্য তহবিল বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির নিকট যে ফান্ড ট্রান্সফার যে সিস্টেম, একেই বলি আমরা অর্থ প্রদান ব্যবস্থা। এই তিনটা ব্যবস্থার মধ্যে সম্পর্ক চেয়েছে। এই তিনটা ব্যবস্থার মধ্যে আমরা অনেকবার আলোচনা করেছি। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগের যে দুইটা অধ্যায়, সেই দুইটা অধ্যায়ে এই প্রশ্নই আছে। আচ্ছা, আর্থিক ব্যবস্থার উপাদান সমূহ আলোচনা করে 96তম ব্যাংকিং ডেভেলপমেন্ট পরীক্ষা এসেছিল। আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থার উপাদান সমূহ। তাহলে এখানে আর্থিক ব্যবস্থার উপাদান সমূহ। আর্থিক ব্যবস্থার মূল উপাদান হলো তিনটি। এক, আর্থিক সম্পদ বা উপকরণ, আর্থিক মধ্যস্থতাকারী, আর্থিক বাজার। তাহলে আমাদের সারা দেশে যে অর্থ প্রদান বা অর্থ আদান প্রদান হয়, যে আর্থিক সিস্টেম চালু আছে, এই চালুটা মূলত এই তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত। এক, আর্থিক উপকরণ, আমাদের বিভিন্ন আর্থিক উপকরণ থাকবে। আর্থিক উপকরণের মধ্যে আপনাদের কি থাকবে, আর্থিক উপকরণে বিভিন্ন বিল থাকবে, বিভিন্ন এফডিআর থাকবে, শেয়ার থাকবে, বন্ড থাকবে, ডিবেঞ্চার থাকবে, এগুলো হচ্ছে আর্থিক উপকরণ। আর্থিক মধ্যস্থতাকারী, এগুলো হচ্ছে এই যে এগুলি জিনিসগুলো আমরা শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলো যে ক্রয় বিক্রয় করবো, এর জন্য একটা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান থাকবে। সে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান আর একটা নির্দিষ্ট বাজার থাকবে, একটা নির্দিষ্ট আর্থিক বাজার থাকবে। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমাদের বলা আছে আর্থিক উপকরণ বা সম্পদ। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আর্থিক সম্পদ বা উপকরণ হলো এমন একটি মাধ্যম যা এক পক্ষের আর্থিক দাবি অন্য পক্ষের উপর প্রতিষ্ঠিত করে। এগুলো সাধারণত দুটি ভাবে বিভক্ত, প্রাইমারি এবং সেকেন্ডারি। আমরা ওই যে এর আগে দেখলাম না, যে প্রাইমারি সিকিউরিটিজ আর সেকেন্ডারি সিকিউরিটিজ, শেয়ারের যে আমরা এটা আলোচনা করলাম, শেয়ার, ডিবেঞ্চার, বন্ড। যখন প্রতিষ্ঠান যখন হচ্ছে প্রথম যখন ইস্যু করে, সেটা হচ্ছে প্রাইমারি সিকিউরিটিজ। আর এই ব্যক্তি যেটা ক্রয় করলো, সে যখন আর্থিক বাজারে যখন কোনো ব্রোকারেজ হাউসের মাধ্যমে আরেকজনের কাছে বিক্রি করতেছে শেয়ার, এই শেয়ারের নামটা, অর্থাৎ যে শেয়ার এবিসি কোম্পানির কাছ থেকে প্রথমে নিল, এটা হচ্ছে প্রাইমারি সিকিউরিটিজ। আর ওই ব্যক্তি যখন আরেকজনের কাছে বিক্রি করবে, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড জিনিস যেটা, সেটাকে বলবো আমরা সেকেন্ডারি বা মাধ্যমিক সিকিউরিটিজ। সে এটা আমরা আগে পড়েছি অবশ্য প্রথম দিকে, এই অধ্যায়ের প্রথম দিকে। এই দুই ধরনের সিকিউরিটিজ এখানে আমাদের থাকে। তাহলে আর্থিক উপকরণগুলাই হচ্ছে আমাদের ইস্যুকৃত বিল, বন্ড, শেয়ার ইত্যাদি, যা মূলধন সংগ্রহে ব্যবহৃত হয়ে থাকে। অপরদিকে মাধ্যমিক সিকিউরিটিজ হলো ব্যাংক, বীমা কোম্পানি বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত দাবিপত্র, যেমন ব্যাংক আমানত, জীবন বীমা পলিসি, মিউচুয়াল ফান্ড ইত্যাদি। এছাড়াও মেয়াদের ভিত্তিতে আর্থিক উপকরণগুলো মানি মার্কেট 1 বছরের কম এবং ক্যাপিটাল মার্কেট 1 বছরের বেশি ইনস্ট্রুমেন্টে ভাগ করা হয়। তো অনেক সময় আমাদের মানি মার্কেট ইনস্ট্রুমেন্টও আসে। মানি মার্কেট ইনস্ট্রুমেন্টগুলো স্বল্প মেয়াদী, 1 বছরের জন্য। আর ক্যাপিটাল মার্কেট যেটা হচ্ছে মূলধন বাজার যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কাছে 1 বছরের বেশি, অর্থাৎ দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহের জন্য আর কি। তাহলে মানি মার্কেট, মুদ্রা বাজার হচ্ছে আমাদের কাছে স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের জন্য ব্যবহার হয়, আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের জন্য ব্যবহার হয়। আচ্ছা, তো উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে ট্রেজারি বিল একটি মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট এবং কর্পোরেট বন্ড একটি ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট। ট্রেজারি বিল সাধারণত আমাদের 1 বছরের মধ্যে সেটা সীমাবদ্ধ হয়ে থাকে। আর কর্পোরেট বন্ড হলো, বন্ড আমাদের এটা দীর্ঘমেয়াদী, এটা 5 বছর মেয়াদী হয়ে থাকে আর কি। আচ্ছা, অর্থাৎ 1 বছরের বেশি সময় ধরে সে ওটার রিডিউম হতে আমাদের 1 বছর বেশি সময় লাগে, অর্থাৎ পরিপক্কতা হতে এটার মেয়াদ, ম্যাচুরিটি টাইমটা 1 বছরের অধিক সময়।
এটা হচ্ছে আর্থিক উপকরণ। আমাদের আর্থিক যে সিস্টেম আছে বাংলাদেশের, এই বাংলাদেশের সেই আর্থিক সিস্টেম যদি পরিচালনা করতে যাই, তাহলে আমাদের এখানে ৩ ধরনের উপকরণ লাগে। আর্থিক মধ্যস্থতাকারী। আর্থিক মধ্যস্থতাকারী এর আগে আমরা পড়লামই, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন সেটা। আর আর্থিক বাজার হচ্ছে যে বাজারে আমরা এই কোনো আর্থিক উপকরণ ক্রয় বিক্রয় হয়। আর উপরে যে আর্থিক উপকরণগুলো আছে সেই উপকরণগুলো ক্রয় বিক্রয় হয় এবং আমরা কি করি, আমরা একটি আহ, যে বিভিন্ন শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো আমরা ক্রয় বিক্রয় করে থাকি। তাহলে আর্থিক বাজার হলো এমন একটি স্থান বা ব্যবস্থা যেখানে আর্থিক সম্পদ কেনা বেচা হয়। এটি মূলত অর্থের প্রবাহকে সংগঠিত করে, যেমন ঋণগ্রহীতা মূলধন সংগ্রহ করে এবং সঞ্চয়কারীরা তহবিল সরবরাহ করে। অর্থাৎ আর্থিক বাজারে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটে বিভক্ত। তাই আর্থিক বাজার দুই ভাগে বিভক্ত। তাহলে এখানে আমরা আর্থিক মধ্যস্থতা কারবারে এটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এনবিএফআই, একটা হচ্ছে বিএফআই। আর আর্থিক বাজার এখানে আমরা দুই ভাগে, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট আমরা দেখেছি, এটা হচ্ছে স্বল্প মেয়াদী, আর ক্যাপিটাল মার্কেট হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী। তো স্বল্প মেয়াদী যে ইনস্ট্রুমেন্ট গুলো এখানে কেনা বেচা হয় সেটা হচ্ছে আমাদের কাছে মানি মার্কেট, আর দীর্ঘমেয়াদী যে ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের ক্রয় বিক্রয় সেটা হচ্ছে আমাদের কাছে ক্যাপিটাল মার্কেট। এই মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে পার্থক্য আবার অসংখ্যবার এসেছে। মানে অসংখ্যর মধ্যে যে অনেক বেশি আসে এবং এসেছেও। হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের আরো কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো আমরা দেখতে পারি। প্রাইমারি, সেকেন্ডারি, স্পট মার্কেট, ফিউচার মার্কেট, ফরওয়ার্ড মার্কেট। এই স্পট, ফিউচার এবং ফরওয়ার্ড এগুলো আলোচনা আমাদের আছে পরবর্তীতে। সিকিউরিটি, নন সিকিউরিটি, ওপেন নেগোসিয়েটেড মার্কেট, এগুলো আমাদের আলোচনা করব পরে। তবে এত পর্যন্ত আমরা এই আর্থিক বাজার পর্যন্ত এই পর্যন্তই দেখবো আমরা। আচ্ছা, এখানে সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেটের মূল উদ্দেশ্য কি? এই সেকেন্ডারি এবং প্রাইমারির মধ্যে প্রায় কাছাকাছি, সবগুলোর মূল উদ্দেশ্য প্রায় কাছাকাছি থাকবে। তো এখানে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, কিভাবে তারা প্রাথমিক আর্থিক বাজার থেকে ভিন্ন। সেকেন্ডারি বাজার কোনটা? যে বাজারে পুরাতন আর্থিক উপকরণগুলো ক্রয় বিক্রয় হয়, তাই না? সেকেন্ডারি, সেটা তো সেকেন্ডারি। যে সেকেন্ডারি আর্থিক মার্কেট এমন একটি বাজার যেখানে পূর্বে ইস্যুকৃত সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয়। অর্থাৎ পূর্বে যেটা ইস্যু করেছে মানে পুরাতন পুরাতন সিকিউরিটিজ গুলো ক্রয় বিক্রয় করা হয়, সেটি সহজ কথা। এই বাজারের প্রধান উদ্দেশ্য নিম্নে দেওয়া হলো: তরল সরবরাহ করা, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, এটা বিনিয়োগ ক্রয় বিক্রয় হয়, ফলে যারা এখানে যদি আমাদের স্টেবল থাকে, স্টেবল প্রাইস থাকে, তাহলে ভবিষ্যতে যেমন এর আগে যে শেয়ার কেলেঙ্কারি হলো, শেয়ার বাজারের যে কেলেঙ্কারি হলো, ওইরকম যদি না হয়, তাহলে এখানে বিনিয়োগকারীরা আস্থা পাবে যে না, সমস্যা নেই, আমি অর্থ বিনিয়োগ করি, তাহলে আমার অর্থ আমি রিটার্ন পাবো, লাভ সহ রিটার্ন পাবো, এইরকম একটা আস্থা থাকবে। সিকিউরিটিজের ন্যায্য মূল্য নির্ধারণ, যে যে সিকিউরিটিজ ক্রয় করে নিয়েছি আমরা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে, সেই সিকিউরিটিজ বাবদ আমরা ন্যায্য মূল্য আমরা পাই। মানে পরবর্তীতে যখন এটা বিক্রি করতে যাই, তখন আমরা এটা ন্যায্য একটা মূল্য নির্ধারণ হয় বাজার অনুযায়ী। মূলধন গঠনের সহায়তা, শেয়ার এবং সিকিউরিটিজে লেনদেন সুবিধাজনক করা। এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলি কিন্তু আমরা প্রাইমারি সিকিউরিটিজের ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি সিকিউরিটিজের মধ্যে পার্থক্য আলোচনা করার কথা হচ্ছে, পার্থক্য। তবে আমরা যেটা এর আগে দেখেছি, প্রাইমারি বাজার কোনটা, যেটা যে বাজারে সরাসরি প্রতিষ্ঠান যে ইনস্ট্রুমেন্টটা ইস্যু করে থাকে, সেটা সেটা হচ্ছে আমাদের প্রাইমারি আর্থিক বাজার। আর সেকেন্ডারি আর্থিক বাজার হচ্ছে কোনটা? ওই যেটা পূর্বে যেটা শেয়ারটা ইস্যু করা হয়েছে, সেই শেয়ারটা বা সেই উপকরণগুলি যদি এই যে বাজারে ক্রয় বিক্রয় হয়, সেটা হচ্ছে সেকেন্ডারি আর্থিক বাজার। আচ্ছা, ওই একই কথাই এর আগে আমরা প্রাইমারি সেকেন্ডারি যে পার্থক্য দেখেছি, ওই পার্থক্যটাই এখানে আসবে। যে এটা আমাদের একটু মনে করতে হবে ভালো মতো। এখান থেকে প্রশ্ন প্রায় হয়, মুদ্রা বাজার এবং মূলধন বাজারের মধ্যে বাজার কি, অথবা অর্থ বাজার ও পুঁজি বাজার কি, এভাবে আসে। মুদ্রা বাজার বা অর্থ বাজার কি, আর মূলধন বাজার বা পুঁজি বাজার কি। যেটা হচ্ছে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট। আবার এটা আবার ওইভাবে আসে কি, মানি মার্কেট এইভাবে লিখেও আসে, মানি মার্কেট কি। তাহলে আপনাকে সব দিকে খেয়াল রাখতে হবে একটু। মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে পার্থক্য দেখুন।
এভাবে আসে। আচ্ছা, তাহলে আমরা এই মানি মার্কেট মুদ্রা বাজার যেটা দেখেছি এর আগে, কয় নম্বর শীট থেকে পড়াচ্ছেন স্যার? এটা 3। এখানে 3 নাম্বার শীট, এটা এই যে 3। এখান থেকে অনেকবার প্রশ্ন হয়েছে, এখান থেকে হয় টিকাতে আসে, নাহলে পার্থক্যে আসে, নাহলে কোনো প্রশ্নে আসে যে মুদ্রা বাজার কি বা মূলধন বাজার কি, এইরকম অনেকবার এখান থেকে প্রশ্ন আসে। তো মুদ্রা বাজার যেটা আমরা দেখলাম এর আগে, মূলধন বাজার হচ্ছে, মনে করবেন, যেটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী এবং অনেক মোটা অঙ্কের টাকা সংগ্রহের বাজার, মূলধন সংগ্রহের বাজার, মানে মোটা বড় বড় ফিগারের। আর মুদ্রা বাজার হচ্ছে বড় না, ছোট ফিগারের, কিন্তু স্বল্প মেয়াদী। হ্যাঁ, সাধারণত ছোট ফিগারের হয়, কিন্তু স্বল্প মেয়াদী। তাহলে এখানে আমাদের বলবো মুদ্রা বাজার বা মানি মার্কেট হলো এমন একটি আর্থিক বাজার যেখানে স্বল্প মেয়াদী আর্থিক, এটা কিন্তু থাকতেই হবে, এই কথাটুকু থাকতেই হবে, স্বল্প মেয়াদী কথাটা। আর এই মূলধন বাজারে এখানে আমাদের দীর্ঘমেয়াদী কথাটা থাকতে হবে। তাহলে স্বল্পমেয়াদী শর্ট টার্ম এবং দীর্ঘমেয়াদী লং টার্ম, এই দুটা কথা দুটার মধ্যে থাকতে হবে। তার মুদ্রা বাজারের মধ্যে এমন একটা আর্থিক বাজার যেখানে স্বল্পমেয়াদী আর্থিক উপকরণ যেমন ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার, কল মানি ইত্যাদি লেনদেন হয়। এটি মূলত স্বল্পমেয়াদী, সাধারণত 1 বছরের কম সময়ে, স্বল্পমেয়াদী বলতে সাধারণত 1 বছর কম সময়ে তারল্য ব্যবস্থার জন্য ব্যবহৃত হয়, এবং বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকার এই বাজারে প্রধান অংশগ্রহণকারী। মুদ্রা বাজার এই আর্থিক ব্যবস্থার স্থায়িত্ব বজায় রাখতে সহায়তা করে এবং স্বল্প মেয়াদে আর্থিক ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংক্ষেপে মুদ্রা বাজার হলো স্বল্পমেয়াদী ঋণ লেনদেনের সংগঠিত একটি বাজার যা তারল্য সংকট মোকাবেলায় সহায়ক হয়। তাহলে মোট কথা, আপনি যেটাই লেখেন না কেন, আপনি এর মধ্যে স্বল্পমেয়াদী কথাটা রাখতে হবে। আর মূলধন বাজারে অবশ্যই বা ক্যাপিটাল মার্কেটে অবশ্যই আমাদের দীর্ঘমেয়াদী যে আর্থিক উপকরণগুলো ক্রয় বিক্রয় হয়, সেটাকে হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বলে। যেমন শেয়ার, বন্ড, যেটা যেটা অবশ্যই আমাদের 1 বছরের অধিক হবে, শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি। এই বাজারে ব্যক্তিগত বিনিয়োগকারী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কোম্পানি এবং সরকার দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ করে থাকে। তাহলে আমরা যারা প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান এবং সরকারও এই বাজার থেকে করে অর্থ সংগ্রহ করে থাকে দীর্ঘমেয়াদের জন্য। মূলধন বাজার অর্থনৈতিক, যেমন সরকার কিভাবে অর্থ সংগ্রহ করে থাকে, খেয়াল করুন। সরকার বিভিন্ন বন্ড ইস্যু করে, যেমন সরকার হচ্ছে বিভিন্ন ওই যে সঞ্চয়পত্র ইস্যু করে থাকে 5 বছর মেয়াদী। সরকার বিভিন্ন বন্ড, ডিবেঞ্চার এগুলা ইস্যু করে থাকে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের সরকার যেটা করে থাকে, ইস্যু করে থাকে, সেটা হচ্ছে আমাদের কাছে মূলধন বাজার। তো এই দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানটাই হলো মূলধন বাজার, এই আর কি। তো এখানে এই মূলধন বাজারকে 2টি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি বাজার আর একটা হচ্ছে সেকেন্ডারি বাজার। বাজার মূলত তাই মূলধন বাজার তাই হলো একটি সংগঠিত আর্থিক পরিবেশ যেখানে দীর্ঘমেয়াদী পুঁজি এবং সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম সম্পাদিত হয়। এত কিছু লেখার দরকার নেই, আপনার শুধু মূলধন বাজার কাকে বলে সংক্ষেপে লিখে দিবেন, বেশি লিখতে গেলে লাইন আড়াই দিয়ে চলে যাবে, দরকার নেই। এখানে মূলধন বাজার এবং মুদ্রা বাজার কাকে বলে জাস্ট ছোট করে একটা উদাহরণ দিবেন, শেষ। আর এই বাজারের যে পার্থক্যটা, এই পার্থক্যটা আমরা বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন বার আসছে এবং অনেক গুরুত্বপূর্ণ, মুদ্রা বাজার এবং মূলধন বাজারের পার্থক্য। তাহলে এই দুটো যদি আপনার জানা থাকে, এই দুটো যদি আপনার জানা থাকে, তাহলে পার্থক্যটা আপনি সহজে লিখতে পারবেন, তাই না? মুদ্রা বাজার এবং মূলধন বাজারের মধ্যে পার্থক্যটা সহজে আপনি লিখতে পারবেন। আচ্ছা, পার্থক্য করছি না, দেখে নেবেন। এটা তারপরে বলা আছে যে মুদ্রা বাজার, একটু পড়ে যায়। মুদ্রা বাজার হলো এমন একটি আর্থিক বাজার যেখানে স্বল্পমেয়াদী আর্থিক উপকরণ, আর এটা হচ্ছে দীর্ঘমেয়াদী আর্থিক উপকরণ আমাদের ক্রয় বিক্রয় হয়ে থাকে। স্বল্পমেয়াদী বলতে 1 বছর সাধারণত, আর দীর্ঘমেয়াদী হচ্ছে 1 বছরের অধিক। তারপরে ট্রেজারি বিল, এখানে ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ এবং সার্টিফিকেট অফ ডিপোজিট, সার্টিফিকেট অফ ডিপোজিট আমাদের এখানে ক্রয় বিক্রয় হয়ে থাকে। এখানে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, মূলত এই দুটা হচ্ছে এখানে মূল উপকরণ, ডিবেঞ্চার এবং বন্ড। ঝুঁকির মাত্রায় তুলনামূলক কম, আমাদের স্বল্পমেয়াদী তুলনামূলক কম ঝুঁকি, আর এটা যেহেতু দীর্ঘমেয়াদী এখানে তুলনামূলক বেশি থাকে। সুদের মাধ্যম হচ্ছে, সুদের মাধ্যমে আয় হয় আর লভ্যাংশ, এখানে সুদের মাধ্যমে আয় হয় আর এখানে লভ্যাংশ প্রদান করা হয় এবং মূলধনী থেকে, মূলধনের লাভ থেকে আয় হয়।
লভ্যাংশ বলতে আমরা যে কোনো কোম্পানির যদি আমরা ডিবেঞ্চার এবং বন্ড ক্রয় করে থাকি তাহলে আমরা এবং শেয়ার ক্রয় করে থাকি তাহলে আমরা লভ্যাংশ পেয়ে থাকি। আর এখানে আমরা ঋণ দেওয়ার মাধ্যমে আমরা 1 বছরের মধ্যে সেটা সুদের মাধ্যমে আমরা আয় করে থাকি। আচ্ছা, এখানে অনেক ধরনের দেওয়া আছে। এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এটা নিয়ন্ত্রক সংস্থা, এটা হচ্ছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং শেয়ার বাজার কর্তৃক এটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মূলধন বাজার, মুদ্রা বাজার, এই যে মূলধন বাজার মুদ্রা বাজারের পার্থক্য, সিকিউরিটিজ এবং দেখুন ফিফথে কত সহজ একটা আসলো, প্রাইমারি সেকেন্ডারি মার্কেটের মধ্যে পার্থক্য করুন, বিনিয়োগকারী ও ইস্যুকারী চাহিদা পূরণে প্রতিটি ভূমিকা দেখুন। স্পট, ফরওয়ার্ড এবং অপশন মার্কেট কি? আপনাকে স্পট মার্কেট জানতে হবে, ফরওয়ার্ড মার্কেট এবং অপশন মার্কেট, এই তিনটে মার্কেট সম্বন্ধে আমাদের জানা অত্যন্ত জরুরি। এগুলা পড়ে নেবেন একবার করে, কারণ এটা সংজ্ঞামূলক তো এগুলা একবার করে পড়ে নিলে আপনার আপনি লিখতে পারবেন, বলতে পারবেন, যদি আসে প্রশ্ন তাহলে এগুলা লিখতে পারবেন সহজে। ওপেন মার্কেট মানে খোলা বাজার, যেটা খোলা বাজার, যেটা আপনি এক্সেল শিট 3 এ তো এগুলো পাচ্ছি না স্যার। এটা এমএফএস না। ও আচ্ছা, ঠিক আছে। এমএফএস এ আছে এটা। আচ্ছা, ঠিক আছে। ওপেন মার্কেট হচ্ছে সে খোলা বাজার, যে বাজারে আপনি আমি সরাসরি দর কষাকষির মাধ্যমে কোনো দ্রব্য ক্রয় বিক্রয় করে থাকি, সেটা হচ্ছে আমাদের ওপেন মার্কেট। আর নেগোশিয়েটেড মার্কেট হচ্ছে ক্রেতা বিক্রেতার দর কষাকষি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, এই চ্যাপ্টার থেকে মানে আমাদের কয়টা ফুল কোশ্চেন থাকতে পারে, মানে ফুল অ্যান্সার করার মতো? এই চ্যাপ্টার থেকে জি জি, একটা তো থাকবে, দুটাও থাকে। কিন্তু এখানে তো অনেকগুলো স্টার মার্ক দেওয়া আছে, অনেকগুলো কোশ্চেন। হুম, সবগুলাই কি আমাদের পড়তে হবে নাকি? হ্যাঁ, স্টার মার্ক যেটা দেওয়া আছে সেটা তো পড়বেনই, আর অতিরিক্ত পড়তে পারলে বেশি ভালো। মানে এখন এখানে স্টার মার্ক দিয়েছে, এটা আপনাদের একটা ভুল ধারণা আছে যে আমি কোশ্চেন তো আমি করব না, আমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই এগুলো স্টার মার্ক দিয়েছি। এখন তো যে প্রশ্ন করবে তার কাছে এই প্রশ্নটাও তো ইম্পর্টেন্ট হতে পারে না, যে 5তম পরীক্ষা যেটা পড়ছে এটাও তো তার কাছে ইম্পর্টেন্ট মনে হতে পারে, সে তো এটা দিতে পারে। এখন এখানে প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, এবং একবার করে দেখে যেতে পারলে আপনার কাছে এটা ভালো। এখন আমি এটাতে স্টার মার্ক দিইনি যে ওপেন মার্কেট এবং নেগোশিয়েটেড মার্কেট, এটা যদি আমাদের আসে ওপেন মার্কেট তাহলে তো হবে না, মানে করতে পারবেন না। এটা একবার করে পড়তে হবে, যেমন এগুলা তো স্টার মার্ক দিইনি, প্রাইমারি সেকেন্ডারি এগুলা তো দিইনি। তা দেই নাই বলতে যে ওখানে ওটা দিবেই না এরকম কিন্তু না। এই যেমন এগুলাতে একটা স্টার মার্ক দেওয়া হয়নি, এটা ফিফথে আসছিল। আবার এখানে আছে স্পট, ফরওয়ার্ড এবং অপশন মার্কেট কি, এটাতে দিয়েছে 30টা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এখানে স্পট মার্কেট, ফরওয়ার্ড মার্কেট এবং অপশন মার্কেট কি, এই তিনটা মার্কেট সম্বন্ধে আমাদের জানা অত্যন্ত জরুরি। স্পট মার্কেট বলতে আমরা সঙ্গে সঙ্গে যে জায়গায়, যে মার্কেটের সাথে সাথে ক্রয় বিক্রয় হয়, দেনা পাওনা যেখানে সাথে সাথে পরিশোধ হয়, যেমন আপনি বাজারে গিয়ে আপনি কোনো কিছু কিনতেছেন, সেখানে নগদ টাকা বের করে দিলেন, সে আপনাকে তার পণ্য দিল, তাহলে এই যে যে লেনদেনটা হলো সেটা হচ্ছে স্পট মার্কেট। ফরওয়ার্ড মার্কেট হচ্ছে আমাদের ভবিষ্যতে আমরা কোনো লেনদেন সংগঠিত করব, ফরওয়ার্ড মার্কেট বা ফিউচার মার্কেট দুটোর ক্ষেত্রে ভবিষ্যতে কোনো লেনদেন করব, এই জন্য আগে চুক্তি করা। আমি ভবিষ্যতে কোনো কিছু কিনবো, এই জন্য আগে চুক্তি করা হয়, সেটা হলো ফরওয়ার্ড মার্কেট। আর অপশন মার্কেট হলো আমাদের অপশন থাকে,
মানে অপশন দ্বারাই তো বুঝতে পারতেছে অপশন থাকে এখানে, যে অপশন মার্কেট হলো এমন একটি আর্থিক বাজার যেখানে একটি নির্দিষ্ট সম্পদ ভবিষ্যতের একটি নির্দিষ্ট তারিখে নির্ধারিত মূল্যে কেনার কল অপশন এবং বিক্রির পুট অধিকার বিক্রয় হয় অথবা বাধ্যবাধকতা থাকে না। এখানে কল অপশন, এটা কিন্তু আপনাদের ওই যে টিকায় এগুলো আসে যে কল অপশন কি এবং পুট অপশন কি। তাহলে ক্রয়ের অধিকার হচ্ছে কল অপশন, আর পুট অপশন হচ্ছে বিক্রির অধিকার। আমরা ভবিষ্যতে কোনো কিছু আমরা ক্রয় করব এবং আরেক পক্ষ বিক্রয় করবে, এটা যে চুক্তি, এই চুক্তিটাই হচ্ছে আমাদের অপশন। এই অপশনের উপর অনেক আলোচনা আছে, সেটা আপনাদের এখানে নেই, অন্য ট্রেজারিতে ছিল আর কি, সেকেন্ড পার্টে, এখানে আলোচনা নেই। আচ্ছা, এটি মূলত একটি অধিকার বা সুবিধা প্রদান করে যেখানে ক্রেতা নির্দিষ্ট অর্থ প্রদান করে ভবিষ্যতে একটি আর্থিক সুবিধা অর্জন করে থাকে। উদাহরণস্বরূপ, যদি কোনো আমদানিকারক একটি ব্যাংকের কাছ থেকে এই সুবিধা কিনে নেয় যে 1 মাস পর একটি নির্দিষ্ট হারে ডলার কিনতে পারবে, তবে মার্কেট যদি তার পক্ষে না যায় তাহলে অপশনটি ব্যবহার না করে ক্ষতি এড়াতে পারে। মানে আপনি ব্যাংকের সাথে কেউ একটা চুক্তি করছেন, যদি আমি 1 মাস পর একটি নির্দিষ্ট হারে ডলার কিনবে, কিন্তু মার্কেট যদি তার পক্ষে না যায় তাহলে সে কিনবে না, এইরকম অপশন। আর এখানে ফরওয়ার্ড মার্কেট হলে ভবিষ্যতে কেনা বেচা হবে। ভবিষ্যতে যেমন কোনো হচ্ছে বিমান কোম্পানি কুয়েতের কোনো একটা হচ্ছে তেল বিক্রেতা, তেল হচ্ছে উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠানের সাথে তারা চুক্তি করতে পারে যে আগামী 6 মাস পর আমি আপনাদের এখানে, আগামী 6 মাস পর হয়তো পরের বছর জুন মাস পর্যন্ত আমি আপনাদের ওখান থেকে ফুয়েল কিনবো। এই যে কেনা বেচার যে চুক্তিটা হচ্ছে, এই চুক্তিটা সেটা কোন রেটে হবে সেটা একটা রেট নির্ধারণ করা থাকবে। এটা এত পর্যন্ত এত রেট পর্যন্ত ব্যবহার করবে এবং এত পর্যন্ত তার মাল নেবে। এই চুক্তিটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড মার্কেট এবং ফিউচার মার্কেট দুটো পাশাপাশি। একটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডাইজ আর একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ডাইজ, মানে একটা পরিবর্তন করা যায়, একটা ফ্লেক্সিবল করা যায়, একটা ফ্লেক্সিবল করা যায় না। আর অপশন মার্কেটে আপনার ওইরকম অপশন থাকে, যদি আপনি কোনো কিছু কিনতে চাচ্ছেন, কেনার জন্য যদি আপনি দেখতেছেন আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন, তাহলে সেখানে আপনি সেই অপশনটা ব্যবহার নাও করতে পারেন, যে না আমি এটা কিনবো না, এখন তো দাম বেশি বা এরকম। স্পট মার্কেট সঙ্গে সঙ্গে যে অর্থ লেনদেন হয় সেটা স্পট মার্কেট। ফরওয়ার্ড মার্কেট হলে ভবিষ্যতে কোনো পণ্য ক্রয় বিক্রয় হবে, সেটার জন্য আমাদের সেটার জন্য যে মার্কেটটা হয় সেটা হচ্ছে ফরওয়ার্ড মার্কেট। আর হচ্ছে অপশন মার্কেট হচ্ছে ভবিষ্যতে কিনবো কিন্তু সেটা যদি আমাদের শর্ত অনুকূলে থাকে তাহলে কিনবো, না থাকলে কিনবো না, এইরকম যে মার্কেটটা সেটা হচ্ছে আমাদের অপশন মার্কেট। তাহলে ফরওয়ার্ড মার্কেট যেটা, সেটায় চুক্তি করা থাকে, চুক্তি অনুযায়ী তাকে ক্ষতি হলেও ওই পণ্যটা কিনতে হবে নাকি? হ্যাঁ, ফরওয়ার্ড সরে মার্কেট, আসার সুযোগ নেই। হ্যাঁ না, ফরওয়ার্ড মার্কেট এবং ফিউচার মার্কেট এখানে আবার দুই ধরনের আছে, ফিরে আসার সুযোগ আছে। ফরওয়ার্ড মার্কেট এবং ফিউচার মার্কেট, এখানে ফিউচার মার্কেট যেটা বোঝাবে সে ফিউচার চুক্তিও করা যায়। ফরওয়ার্ড চুক্তি এবং ফিউচার চুক্তি দুটাই হচ্ছে ভবিষ্যতের চুক্তি, কিন্তু সেখানে ফিউচার চুক্তিতে আবার করা যায়, ফ্লেক্সিবল। ফিউচার চুক্তিতে এটা হচ্ছে ইকোনমিক্স ক্লাস নেবেন? হ্যাঁ হ্যাঁ, ফিউচারে আমরা ফ্লেক্সিবল করতে পারি, মানে আমরা কম বেশি করতে পারি, আর ফরওয়ার্ডে হয়তো কম বেশি করতে পারি না। এইরকম দুটো অপশন আছে, ফরওয়ার্ড না ফিউচারে, যে দুটোর মধ্যে একটা হবে, যে কোনো একটা কম বেশি করা যায়, ফ্লেক্সিবল করা যায়। এটা হচ্ছে আপনাদের এখানে এই অধ্যায় মনে আছে নাকি? আচ্ছা দেখবেন, অর্থ ঋণের মধ্যে পার্থক্য। অর্থ এবং ঋণের মধ্যে আমাদের পার্থক্য তো বুঝতে পারছেন, যে অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে আচ্ছা, অর্থ এখানে আমাদের অর্থ বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। আর অর্থটাকে যখন আরেকজনের কাছে, এক পক্ষ থেকে আরেক পক্ষের কাছে যখন একটা নির্দিষ্ট লাভে বা নির্দিষ্ট সুদে আমরা দিব, সেটা হচ্ছে আমাদের কাছে ঋণ। এটি একটি সম্পদ বা বিনিময়ের মাধ্যম, এটি একটি দায় বা পরিশোধ্য সম্পদ।
তারপরে এটি ব্যক্তির উপার্জন, সঞ্চয় এবং মজুদ হতে আসে। এটি সাধারণত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান হতে সংগ্রহিত করতে হয়। অর্থ ব্যবহারকারী নিজ মালিক হিসেবে ব্যবহার করে। ঋণের ব্যবহারকারী মালিকানা সীমিত বা সাময়িক। এইভাবে পার্থক্যগুলো দেওয়া আছে। অর্থ সম্বন্ধে এর আগে আমরা আলোচনা করেছি, এদের মধ্যে পার্থক্য দেখে নেবেন। এটা আসে আমাদের অর্থ এবং ঋণের মধ্যে পার্থক্যটা। এর উপর নির্দিষ্ট হারে সুদ প্রযোজ্য হয় না, এর উপর সুদ দিতে হয়, ঋণের উপর সুদ দিতে হয়। এর পার্থক্যগুলো দিবেন। অর্থ ও আর্থিক উপকরণের মধ্যে পার্থক্য। অর্থ তো হচ্ছে বিনিময়ের মাধ্যম। আমাদের আর্থিক উপকরণগুলো হচ্ছে আমাদের অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হয়। আর আর্থিক উপকরণ কোনগুলো? আর্থিক উপকরণ হচ্ছে আমাদের কাছে যে এফডিআর আছে, এফডিআর রিসিপ্ট বা এফডিআর, সেটা হচ্ছে আর্থিক উপকরণ হতে পারে। সঞ্চয়পত্রের যে রিসিপ্ট, সেটা হচ্ছে সঞ্চয়পত্র হচ্ছে আর্থিক উপকরণ হতে পারে। শেয়ার আর্থিক উপকরণ হতে পারে। বন্ড আর্থিক উপকরণ হতে পারে। ডিবেঞ্চার, ট্রেজারি বিল, এগুলো হচ্ছে আর্থিক উপকরণ। অনেক বড় অধ্যায়। আচ্ছা, আর্থিক উন্নয়ন প্রশ্ন আছে। আচ্ছা যাক, আমরা আগামী দিন এই অধ্যায় শেষ করে দেবো, এখান থেকে শুরু করব। আগামী দিন আমরা 32 নম্বর থেকে শুরু করব। আপনি কিভাবে আর্থিক উন্নয়ন ব্যাখ্যা করতে পারেন। আর্থিক উন্নয়ন কিভাবে ব্যাখ্যা করতে পারেন? এখানে চাহিদা অনুসরণ এবং সরবরাহকৃত ঋণ, এই প্রশ্নটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। 96 আসছিল, 96 শুধু এইটুকু আসছিল। এটা আমরা 32 থেকে আগামী দিন আলোচনা করবো। এখন ইকোনমিক্স আলোচনা করবো। যাদের ইকোনমিক্স আছে তারা থাকুন, আর যাদের নেই তার তো এটা পড়ার দরকার নেই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।